একটা রং ঝলমলে প্রজাপতি উঠতে উঠতে ব্যালকনির পাশে রাখা টবের মানি প্ল্যান্টে পাখা মেলে বসলো। উঠতে উঠতে রাজার চাদরে এসে বসলো। শ্রমণা হাততালি দিয়ে উঠল, এই তোমার গায়ে প্রজাপতি? দিয়ে ওড়াতে চাইল। ওটা এবার শ্রমণার চুলে। শ্রমণার নিটোল কালো গভীর দু চোখে চাপা হাসি। প্রজাপতি গায়ে বসলে কি হয় বলো তো? কি বিয়ে হয়? বিয়ে। রাজা আনমনা ভাবে বলল, কার বিয়ে? কার আবার? তোমার গায়ে বসেছে তোমার। রাজা হাসছে। এখন তো প্রজাপতিটা তোমার চুলে। শ্রমণা মাথা ঝাঁকালো। অস্থির প্রজাপতিটা উঠতে উঠতে ঘরের ভেতর। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন একটি রক্তিম মরীচিকা। স্বরচিত গল্প পাঠ লীনা গঙ্গোপাধ্যায়। গল্প একটি রক্তিম মরীচিকা। চিঠি পড়া শেষ করে ভয়ে ভয়ে শ্রমণার মুখের দিকে তাকালো অনিমেষ। শ্রমণার 2 ভুরুতে ভাঁজ, মুখের চামড়া টান টান, ঠোঁটে ঈষৎ কুঞ্চন। এগুলোর প্রত্যেকটাই যে তার বিরক্তি এবং অসন্তোষের চিহ্ন, এটুকু এই 2 মাসে জেনে গেছে অনিমেষ। শ্রমণা খুব কাটা কাটা গলায় বলল, টিকিট দুটোর কি হবে? হলিডে হোম বুক করা হয়ে গেছে, সবটাই নষ্ট। অনিমেষ খুব হালকা চালে বলল, টিকিট রিফান্ড করলে মিনিমাম লস। হলিডে হোমেরটা যাবে। থামলো। এবার গলায় অকারণ জোর। এসব তো পরের কথা, মানে শেষ পর্যন্ত যদি যাওয়া না হয় তখনকার চিন্তা। শ্রমণা অধৈর্য হয়ে উঠল। তোমার ভাই কাল এখানে এলে আমরা তো আর পরশুদিন বেড়াতে বেরিয়ে পড়তে পারবো না। অনিমেষ বুঝতে পারছে শ্রমণা খুব হতাশ হয়ে পড়েছে। বিয়ের পর এই প্রথম বেড়াতে যাওয়া, হানিমুন। সমুদ্র না পাহাড়, এই নিয়ে দুজনেই যখন হিমশিম, তখন অফিসের সান্যালদা বলেছিলেন, নতুন বিয়ে করেছ, বউ নিয়ে জঙ্গলে যাও। সব থেকে বড় অ্যাডভান্টেজ নির্জনতা। যেখানে খুশি যেভাবে খুশি প্রেম করো, কেউ দেখার নেই। সেই মতোই মাকলাস্কিগঞ্জের টিকিট কাটা। টিকিট কাটার পর থেকে প্রতিদিন শ্রমণা একটু একটু করে সুটকেস গুছিয়েছে। আর এখন এই চিঠি। অনিমেষের নিজেকে শ্রমণার কাছে অপরাধী লাগছে, অথচ রাজার আর বড়মার মুখ মনে পড়লেই সব গোলমাল হয়ে যায়। তবু সে পুরনো স্মৃতি, পুরনো মুখগুলো আড়াল করে একটু জোর দিয়েই বলে ফেলল, রাজা আসুক, আমরা বলবো আগে কিছু জানাওনি, এখন কি করে হবে? শ্রমণার দিকে তাকালো। নিজের অবিন্যস্ত চুলগুলোর ফাঁকে আঙুল চালিয়ে অসহিষ্ণুভাবে বলল, তাছাড়া আমরা তো আজ সকালেও চলে যেতে পারতাম, তাহলে তো চিঠিটা হাতেই পৌঁছতো না। শ্রমণা বুঝতে পারছে এসবই আসলে অনিমেষ নিজেকে বোঝাতে চাইছে। শ্রমণা তার ভেতরে জমতে থাকা হতাশা আর বিরক্তিটুকু জোর করেই কাটিয়ে ফেলল। খুব খোলামেলা গলায় বলল, ও আসছে অসুখের ট্রিটমেন্ট করতে, সব জেনে শুনেও বেড়াতে যাওয়াটা না ভালো দেখায় না। অনিমেষ যেন এতক্ষণে স্বস্তি পেল। শ্রমণা খাটের বাজু ধরে দাঁড়িয়ে আছে, ওকে টেনে নিল বুকের ভেতর। গাঢ় গলায় বলল, আমার বউটা এত ভালো, এত লক্ষ্মী। অনিমেষের বড় সড়ো চেহারা, মাংসলে পেশি, গা ভর্তি লোম। শ্রমণা ছোট্ট খাট্ট হালকা পলকা। আচমকা অনিমেষের বুকের মধ্যে বন্দি হয়ে হাঁসফাঁস করতে লাগলো। অনিমেষ ভারী গলায় হা হা হাসছে। শ্রমণার বুকের খাঁজে, 2 কাঁধে, ঘাড়ে, গলায়, পিঠে, ঠোঁটে চুমু খাচ্ছে। শ্রমণা অনিমেষের মতিগতি জানে। ছুটির দিনে সকাল দুপুর বিকেল কিছুই মানে না। ওর ভারী মুখ থেকে মুখ সরিয়ে কোনো রকমে বলল, এই ভর দুপুরে এখন এসব না। অনিমেষ বুঝতে পারছে শ্রমণার বলায় এখন তেমন জোর নেই। সে শ্রমণার কথা উড়িয়ে দিল, নিজের বউকে আদর করবো তার আবার এখন তখন কি? জামা কাপড় ঠিকঠাক করতে না করতেই করুণা এলো ঘর পরিষ্কার করতে। শ্রমণা মিটিমিটি হাসছে, আর একটু আগে হলেই হয়েছিল। অনিমেষ এখন বিছানার ওপর আর হয়ে শুয়ে দুষ্টুমি করে বলল, কি আর হতো, দেখতো বউটা বরের আদর খাওয়ার জন্য কিরকম হুতুশে হয়ে রয়েছে। শ্রমণা অনিমেষের চুলের মুঠি ধরে ঝাঁকায়, বেট্রেয়ার, নিজে আমাকে টেনে নিয়ে। অনিমেষ শ্রমণার নরম হাতের মুঠি ধরে ফেলল, আসতে বলল, আমার কিন্তু আবার।
শ্রমণা সঙ্গে সঙ্গে অনিমেষের চুলের মুঠি ছেড়ে দিয়ে লাফিয়ে সরে গেল। ড্রেসিং টেবিলের ওপর থেকে চিরুনি নিয়ে কোমর ছাপানো ঝুপসে চুলগুলো ছাড়াতে লাগলো। অনিমেষ উঠে বসে আড়মোড়া ভাঙল, তারপর ঘরের লাগোয়া ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। শীতের বিকেল, এর মধ্যেই ছায়া জমতে শুরু করেছে। ব্যালকনির গ্রিলে খানিক রোদ, খানিক ছায়া। শ্রমণা চা নিয়ে এলো। ব্যালকনিতে দুটো বেতের চেয়ার, এক কোণে টবে মানি প্ল্যান্ট। অনিমেষকে চা দিয়ে চেয়ার টেনে বসলো। চুলটুল বেঁধে খানিকটা ফিটফাট হয়ে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে এসেছে। নতুন বউ বলে কথা। মুখে ক্রিম মেখেছে। শ্রমণার ত্বক খুব মসৃণ। তার তেল তেলে মসৃণ ত্বকে সূর্যের রশ্মি পড়ে চিকচিক করছে। অনিমেষ হঠাৎ একেবারে অপ্রাসঙ্গিক ভাবে বলল, বড় মার কপালটাই খারাপ জানো। শ্রমণা তাকায়। বিয়ের সময় বড় মাকে দেখেছে। ফর্সা, ছোটখাটো কোলগাল মানুষ, মিষ্টি ব্যবহার। কাল রাত্রিতে নিজের বুকের ভেতর মিশিয়ে শুইয়েছিলেন শ্রমণাকে। গল্পে গল্পে অনিমেষের ছোটবেলা, তাদের বাড়ির কথার সঙ্গে সঙ্গে নিজের ছেলের কথাও বলেছিলেন। খুব আক্ষেপ ছিল গলায়। অত ভালো ছেলেটা আমার কিচ্ছু করলো না, মিছি মিছি নিজেকে নষ্ট করলো। নতুন বউ শ্রমণা বেশি উৎসাহ দেখাতে পারেনি। পরে অনিমেষের কাছে জেনেছে একটু একটু করে। অনিমেষের বাবার বদলির চাকরি ছিল বলে ছেলেকে জলপাইগুড়িতে তার দাদা বৌদির কাছে রেখে পড়িয়েছেন। রিটায়ার করে বাবা বোলপুরে বাড়ি করলেন, আর অনিমেষ চাকরি সূত্রে কলকাতায়। বিয়েতে বড়মা ছাড়া আর কেউ আসতেও পারেনি। জ্যাঠামশাই, রুমা, সোনাদি, এমনকি রাজাটাও না। তখনই বড়মা বলেছিল, ওর শরীর ভালো যাচ্ছে না রে, প্রায়ই জ্বর জ্বালা, সর্দি কাশি লেগেই থাকে। মাঝে মাঝে পেছাপের সঙ্গে রক্ত পড়ে। ওষুধ খেয়ে যে কদিন ভালো থাকে, আবার যে কে সেই। অনিমেষ বলল, জ্যাঠামশাইয়ের পেনশন আর সোনাদির চাকরি, এই নিয়ে অত বড় একটা সংসার চলে। তার উপরে রুমাটা ওই রকম জড়ভরত। মাসে মাসে ওর ডাক্তার খরচ। রাজাটা চিরকাল একই রকম রয়ে গেল। শ্রমণা বলল, লেখাপড়াতে তো ভালোই শুনেছি। অনিমেষের গলায় উত্তেজনা। ভালো মানে? গোটা জলপাইগুড়িতে মেধায় ওর ধারে কাছে যাওয়ার ছেলেই কম ছিল। শ্রমণার গলায় মৃদু অনুযোগ। কি যে ভূত মাথায় চাপলো। বাইরে ছায়া আরো ঘন হয়ে এসেছে। একটু আগের ঝকঝকে নীল আকাশে এখন ধূসরের ছোঁয়া। সূর্য অনেকখানি ডাল খেয়েছে। মরা আলোয় একটু শিরশিরে ভাব। আকাশের অনেক উঁচু দিয়ে হঠাৎ দু একটা পাখি বিন্দু বিন্দু কালো ফোঁটা হয়ে উড়ে যাচ্ছে। এক টুকরো সাদা মেঘ একপাশে আলগা ঝুলে রয়েছে। অনিমেষের গলায় অবসাদ। এক এক সময় মনে হয় ওই আসলে আমাদের সবাইকে হারিয়ে দিয়েছে, বুঝলে শ্রমণা? হায়ার সেকেন্ডারিতে অত ভালো রেজাল্ট করলো, ডাক্তারিতে ভর্তি হলো, 2 বছর যেতে না যেতেই সব পাঠ চুকিয়ে আজ জলপাইগুড়ি, কাল ডুয়ার্স। বাধা ধরা নিরাপত্তা এভাবে কজন হেলায় উপেক্ষা করতে পারে বলতো? একই সঙ্গে থেকে আমি তো পারলাম না। শ্রমণা অনিমেষের গলার ওঠানামা এবং বিষাদটুকু খেয়াল করল। ঠিকভাবে বড় হওয়া, সংসারের দায়িত্ব নেওয়া, এটাই তো স্বাভাবিক। সোনাদি ওই সংসারের জন্য বিয়েটাই করতে পারল না। অনিমেষ শ্রমণাকে বোঝাতে চাইল, আসলে রাজা না, আরো বড় কিছুর জন্য সমস্ত জীবন ডেডিকেট করেছে। হি ইজ কমিটেড। হঠাৎ অনিমেষের গলায় উচ্ছ্বাস। এই একটা ব্যাপারে তোমার সঙ্গে দারুণ জমবে। কি? গান। রাজাটা দারুণ গায়। আমার মতো বেসুরের পাল্লায় পড়ে তোমার তো সুরটুর সব চলে যাওয়ার জোগাড়। শীতের অস্থির বিকেল অনেকক্ষণ থেকেই যাই যাই করছে। শেষ বিকেলে হঠাৎ চারপাশে পাখির কিচিরমিচির। রাস্তায় রাস্তায় স্ট্রিট লাইট জ্বলে উঠল। সামনের মাঠে ছেলেপুলেদের হুটোয়াটি থেমে গেল। দলছুট একটা একলা পাখি অনেকটা নিচে নেমে এসে পাক দিল বার কয়েক। তারপর উঠতে উঠতে অদৃশ্য হলো। নেমে আসা সন্ধে সমস্ত কলরব থামিয়ে নৈশব্দে ভরে দিল চারপাশ। হিম আর কুয়াশা পায়ে পায়ে এসে অন্ধকারকে আরো গাঢ় করে তুলল। শ্রমণা গায়ে আঁচল জড়ালো। পাবডিশগুলো তুলে নিতে নিতে বলল, ঘরে চলো, ঠান্ডা লাগবে তো। রান্নাবান্না সেরে ঘরদোর ফিটফাট করে চান করতে যাওয়ার মুখে মুখে রাজা এলো। লম্বা ছিপছিপে শ্যামলা রং, এলোমেলো চুল, একমুখ দাড়ি, উজ্জ্বল ঝকঝকে চোখ, একটা ঢাউস ব্যাগ, নীল সাদাতে চেক শার্ট,
আর নস্যি রঙের প্যান্ট, ওপরে হাফ হাতা সাদা সোয়েটার। নিশ্চিত হলেও শ্রমণা জিজ্ঞেস করলো, রাজা তো? রাজা ঘরে ঢুকতে ঢুকতে এক কলি গেয়ে উঠল, আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বহ্নি শিখা। দুজনেই হেসে ফেলল। আর শ্রমণার প্রথম আলাপেই রাজাকে দারুণ লাগলো। রাজা সোফায় বসল। শ্রমণা জিজ্ঞেস করলো, ট্রেন লেট ছিল? রাজা ঘরদোর দেখছে। শ্রমণা শান্তিনিকেতনের মেয়ে। বসার ঘরের দেওয়ালে যামিনী রায়, মেঝেতে চন্দন রঙের কালিচা, মাঝখানে বেতের চেয়ার টেবিল, কোণের দিকে বুক শেলফ, তার উপর ফুলদানিতে টাটকা রজনীগন্ধা, উল্টো দিকে তানপুরা। রাজার দু চোখে মুগ্ধতা। শ্রমণার দিকে তাকালো। আরে, বিউটিফুল সাজিয়েছ তো, তোমার টেস্ট আছে। আগে অনিটা ঘরদোর যেভাবে রাখতো। কোথায় সেটা? অফিস। কি দেব বলো, চা না কফি? আগে স্নানটা সেরে আসি, তারপর 1 কাপ গরম চা। শ্রমণাকে দেখল। শোনো, অনি না আমার থেকে মোটে 6 মাসের বড়। আমি কিন্তু তোমাকে বৌদি ফৌদি বলতে পারবো না, স্রেফ নাম ধরে ডাকবো। শ্রমণা হাসছে। রাজার হাতে তোয়ালে এনে দিল। বলল, হিটারে সুইচটা চালিয়ে নিও। রান্নাঘরে এসে রাজার জল খাবার সাজাতে লাগলো। বাথরুম থেকে রাজার ঝপঝপ জল ঢালার শব্দ আসছে। সেই শব্দকে ছাপিয়ে রাজার গলা ভেসে আসছে, আমি এলেম তারি দ্বারে, ডাক দিলেন অন্ধকারে। শ্রমণা মুগ্ধ হয়ে গেল। অনিমেষ ঠিকই বলেছে, অপূর্ব গায়ে রাজা। বাথরুম থেকে বেরিয়ে ফিটফাট হয়ে রাজা ব্যালকনিতে এসে দাঁড়ালো। সাদা পায়জামা আর ফিকে হলুদ রঙের পাঞ্জাবি পরনে। শ্রমণা তার একটা চাদর এনে দিল। চান করে এসেছো, এটা গায়ে দাও। রাজা চোখ মুখ কোচকালো। তুমি দেখছি মার মতো টিকটিক করতে শুরু করলে। শ্রমণা রাজার জলখাবার নিয়ে এলো। সকালের ঝকঝকে রোদে সব কিছু ভেসে যাচ্ছে, ঘন আলোয় চারপাশ উজ্জ্বল। রাজা বলল, মা বলে অনির বউটা খুব ভালো হয়েছে। বড় মা নিজে ভালো, তাই তার চোখে সবাই ভালো। রাজা টিপ্পনি কাটল, নিজের ছেলে বাদে। শ্রমণার গলায় ঝংকার, তুমি সারাদিন রাজ্য জয় করে বেড়াবে, অনিয়ম করে করে অসুখ বাঁধাবে, কিছু বলবেন না? না। রাজার গলায় বিষাদ। রাজ্য জয় আর হলো কোথায়? টোস্টে কামড়। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, একবার অনির সঙ্গে এসো, দেখো না আমরা কি করি। শ্রমণা মাথা নাড়ল। ঠিক যাব। রুমা কেমন আছে গো? আছে একরকম, এভাবে যতদিন চলে। সোনাদি, ওরই লাইফটা হেল হচ্ছে। অপদার্থ ভাই সংসারের ঘানি টানতে জেরবার। তুমি চাকরি করবে না? না, যে চাকরি করি সেখান থেকে ছুটি পাই না যে। শ্রমণের চোখ দুটি উৎসুক হয়ে ওঠে। ও বলে নানা কিছু করো। কি করো গো? সেসব শুনে তোমার ভালো লাগবে না। কি করে জানলে? মনে হয়। শ্রমণা সামান্য গম্ভীর। থাক, বলতে হবে না, তুমি বিশ্রাম নাও, আমি চানে যাই। রাজা ছেলে মানুষের মতো শ্রমণের শাড়ির আঁচল টেনে আটকায়। এই এই এই, তুমি রাগ করবে না একদম। তুমি আমাদের অনির বউ, অনি আমার জিগরি দোস্ত। ও যখন ছুটি ছাটায় বাড়ি চলে আসতো না, আমি তখন বাচ্চাদের মতো লুকিয়ে লুকিয়ে কেঁদে বিছানা ভাসাতাম। শ্রমণা রাজার কাণ্ড দেখে মজা পাচ্ছে। তার মুখ আবার আগের মতো ঝলমলে। এবার রাজা নিজেই বলল, একটা সময়ে আমরা সকলে মিলে একটা লড়াই করার চেষ্টা করেছিলাম চা বাগানের অঞ্চলগুলো ঘিরে। সে তো জানো, তারপর সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। নেতৃত্ব, সংগঠন, অবজারভেশন এসবে গন্ডগোল ছিল। শুধু ইমোশন দিয়ে তো আর কিছু হয় না। রাজা থামল। দূরমনুষ্কের মতো চেয়ে আছে সে। শ্রমণা এটুকু ভাঙতে চাইছিল না। খানিক পরে রাজাই স্বাভাবিকভাবে হেসে বলল, ওই সব পেলতে আমরা এখন কিছু কিছু কাজ করি। এই ধরো বাচ্চাদের বিনে পয়সার স্কুল, চিকিৎসা কেন্দ্র, রাসায়নিক সার না দিয়ে ফসল বাড়ানো, মেয়েদের নানা রকম স্বনির্ভরতার ট্রেনিং, এই সব আর কি। শ্রমণা রাজাকে দেখছিল। রাজা যেন লম্বা হতে হতে ক্রমশ অনেক উঁচুতে ওই আকাশের দিকে উঠে যাচ্ছে। অনিমেষ অফিস থেকে ফিরে রাজাকে দেখে একেবারে বুকে জড়িয়ে ধরল। তারপর হই হই গল্প, জলপাইগুড়ির সকলের খবরাখবর নেওয়া। এর মধ্যেই শ্রমণা গরম গরম মাছের চপ আর চা নিয়ে এসেছে। শ্রমণাকে দেখে ভারী ভালো লাগলো অনিমেষের। সে আজ খুব সুন্দর করে সেজেছে। হালকা গোলাপি তাঁতের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, কপালে বড় করে সিঁদুরের ফোঁটা, ঘাড়ের কাছে এলো খোপা, মুখে হালকা প্রসাধন। রাজা শ্রমণাকে দেখিয়ে বলল,
তোর বউয়ের সঙ্গে সারাদিন দারুণ আড্ডা দিলাম। শ্রমণা জল আনতে গেল। এই ফাঁকে রাজা অনিমেষের কানে কানে বলল, জিতে গেছিস, খুব ভালো বউ হয়েছে তোর। অনিমেষের মুখ সুখে গর্বে চকচক করে উঠল। কথায় কথায় রাজার শরীরের প্রসঙ্গ চলে এলো। অনিমেষ জানতে চাইল, তোর প্রবলেমটা কি হচ্ছে, এত ভুগছিস কেন রাজা? রাজা উড়িয়ে দেওয়ার মতো করে বলল, তেমন কিছু না, ধারাবাহিক অনিয়ম, অল্প বিস্তর শোধ তুলবে না, ছাড় না। শ্রমণা বাবু হয়ে গিন্নিবান্নিদের মতো বসেছে, সে অত সহজে ছেড়ে দিল না। অনিমেষ থাকায় সে এখন আরো স্বচ্ছন্দ, তার গলায় কর্তৃত্ব। ছাড় বললে তো আর হবে না, বড়মা বিশেষ করে আমাকে লিখেছেন তার এই অবাধ্য ছেলেকে চোখে চোখে রাখতে। অনিমেষ খুব জোরে হেসে ফেলল। রাজাও বলল, ডাক্তার কাকা মার মাথাটি আরো খেয়েছেন। অনিমেষকে দেখল। ডাক্তার কাকাকে মনে আছে অনিতর? ম্যালেরিয়া হলেই কৈনিনের পাচন। হাসছে ওরা। অনিমেষ বলল, ডাক্তার কাকা কি বলছেন? জ্বরটা কমছে না, একদিন দুদিন পর পর আসছে, মাঝে মাঝে গায়ে চাকা বের হচ্ছে, পারপিউরা না কি বলে, ইউরিন দিয়েও ব্লাড আসছে। উনি ডক্টর মুখার্জির ঠিকানা দিলেন, শেক্সপিয়ার সরণিতে চেম্বার। অনিমেষ সামান্য উদ্বিগ্ন। তোর আরো সিরিয়াস হওয়া উচিত ছিল রাজা। ঠান্ডায় ঘরের জানলাগুলো বন্ধ করে দিয়েছে শ্রমণা, শুধু পূব দিকের জানলার অর্ধেক পাট খোলা। সেই জানলা দিয়ে হালকা জ্যোৎস্না এসে পড়েছে, সামনেই বোধহয় পূর্ণিমা। বাইরে আজ কুয়াশা। জানলার বাইরে তাকালো, কুয়াশা জমে চারপাশটা ধোঁয়া ধোঁয়া। ঘরটা হঠাৎ চুপচাপ হয়ে গিয়েছিল। রাজাই নীরবতা ভাঙল। এই শ্রমণা, গান শোনাও। শ্রমণা প্রতিবাদ করল না, তারও যেন ভেতর থেকে আজ গান আসছে। একটা চেয়ার টেনে খোলা জানলার কাছে নিল, বসলো, আর জানলার দিকে তাকিয়েই সুর ধরল, তুমি ডাক দিয়েছ কোন সকালে। রাজা ঘরের টিউব নিভিয়ে দিল। জ্যোৎস্না এখন আরো পরিষ্কার হয়ে ঘরে শ্রমণার গায়ে এসে পড়েছে। ঘরে এক অদ্ভুত আলো ছায়া। এই আলো ছায়ায় শ্রমণার মুখ কেমন করুণ লাগছে। তার গানে ঘরে এমন এক নিবিড় নিমগ্নতার সৃষ্টি হয়েছে, গান থেমে যাওয়ার পরও কেউ কিছু বলল না। অনেকক্ষণ পর রাজা উদাত্ত গলায় গান ধরল, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি সিন্ধু পারে। রাজার গমগমে গলা স্তরে স্তরে ছড়িয়ে পড়ছে ঘরে, বায়ু তরঙ্গে চলে যাচ্ছে ঘর ছাড়িয়ে বাইরে। রাজা মাঝপথে ছেড়ে দিল, চড়াই উঠতে হাঁপিয়ে যাচ্ছে। বড় করে নিঃশ্বাস নিল, অস্ফুটে বলল, কথা ভুলে গেছি। শ্রমণা শুনল কি শুনল না, সে যেন অপেক্ষা করেছিল। তার অভ্যাসের আড়ষ্টতা কেটে গিয়ে গলায় স্বতঃস্ফূর্ততা এসেছে। বুক থেকে অনেক দিনের জমে থাকা সুর যেন মুক্তি চাইছে। শ্রমণা গান ধরল, আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। অনিমেষ বুঝতে পারছে যোগ্য শ্রোতা এবং পরিবেশ পেয়ে এতদিনে শ্রমণা নিজেকে হালকা করে নিচ্ছে। অনিমেষের এবার নিজেকে একটু বাড়তি মনে হতে লাগলো। তার থাকা না থাকায় এ ঘরের ওই দুটো মানুষের এখন যেন আর কিছুই আসছে যাচ্ছে না। ওরা যেন শুধু দুজন দুজনকে শোনানোর জন্যই গাইছে। অনিমেষের দম আটকে আসছে। এই বিষাদ, এই দূরত্ব আর কান্নার মতো করুণ নিবেদনে তার স্নায়ু অসার হয়ে আসছে। নীল আলো জ্বালিয়ে বিছানায় গেল শ্রমণা। অনিমেষ ম্যাগাজিন বালিশের তলায় রেখে শ্রমণাকে জড়িয়ে ধরল, বুকের ভেতর মুখ গুজে দিল। কতক্ষণ তোমাকে পাইনি। শ্রমণা অনিমেষের মাথার চুলে হাত ডোবালো। অনিমেষ শ্রমণার মুখ নামিয়ে নিল নিজের মুখের ওপর, ঠোঁটে গভীর করে চুমু খেল, গালে মৃদু কামড়। অনিমেষ খুব ঘন গলায় বলছে, তখন তোমাকে কিরকম কিরকম অচেনা লাগছিল যেন। আজ অন্য দিনের মতো শ্রমণার উত্তেজনা নেই। শ্রান্ত অনিমেষের গায়ে মুখে হাত বোলাতে বোলাতে গুনগুন করছে শ্রমণা, সখী আঁধারে একেলা ঘরে। এই সুরটুকু করুণ থেকে করুণতর হয়ে ছড়িয়ে পড়ছে বন্ধ ঘরের বাতাসে। অনিমেষের ভারী নিঃশ্বাসের স্পর্শ এসে লাগছে শ্রমণার বুকে। শ্রমণার বুকে মুখ গুঁজে শিশুর মতো ঘুমিয়ে পড়েছে সে। শ্রমণা শুয়ে আছে টান টান, দু চোখ খোলা। রাজার কাশির আওয়াজ আসছে মাঝে মাঝে। শ্রমণার মনটা আজ বহুদিন পর খাঁ খাঁ করছে। বাবা মার কথা মনে পড়ছে। শান্তিনিকেতনের রাস্তাঘাট, কোপাই, সোনাঝুরি চাঁদের আলোয় বন্ধুদের সঙ্গে খোয়াইয়ের ধারে চড়ুই ভাতি,
কলা ভবনের টুকরো টুকরো স্মৃতি সব কিছু একসঙ্গে মনে আসছে। এই শীতে তাদের বাগানে মৌসুমি ফুলের সমারোহ, বাবার স্নেহার্দ্র ডাক, মায়ের গভীর শান্ত চোখের আশ্বাস। শ্রমণার ঠোঁট ফুলে উঠছে অভিমানে, যদিও কার উপরে এই অভিমান তা সে ঠিক করে বুঝতে পারছে না। অনিমেষের দিক থেকে মুখ ফিরিয়ে আজ বিয়ের পর এই প্রথম শ্রমণা প্রথমে ফোঁপালো, তারপর আকুল হয়ে কেঁদে ফেলল। সকালবেলা ঘুম থেকে উঠেই মন ভালো হয়ে গেল শ্রমণার। আকাশ জুড়ে রোদ উঠেছে, চুইয়ে পড়া নীল আলোয় চারপাশ স্বচ্ছ। রাজা আজ সকাল থেকে একটু চুপচাপ, বারবারই ব্যালকনির রোদে গিয়ে গিয়ে দাঁড়াচ্ছে। আজ সকালে সে অল্প জ্বর নিয়ে বিছানা ছেড়েছে। তার চোখ ছলছল করছে, মুখ শুকনো, মাথা ধরে আছে। সকালে অনিমেষের অফিস যাওয়ার ব্যস্ততায় শ্রমণা রাজাকে সেভাবে খেয়াল করতে পারেনি। বেলার দিকে দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে রাজার কাছে এলো। নাও কফি। বাহ, ফাইন। তোমার মুখ কত শুকনো দেখাচ্ছে কেন? কাল সারা রাত কেসেছ? সামান্য জ্বর আছে, ট্রেন জার্নির এক্সারশন। তাছাড়া ওয়েদার চেঞ্জ তো, কমে যাবে। ডাক্তারবাবুকে সব বলো কিন্তু ঠিকঠাক। অনিমেষ অফিস থেকে চলে যাবে সোজা। আমি এসে তোমাদের চিন্তায় ফেলে দিলাম। খুব হয়েছে। অনি বলছিল আজ তোমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল, হানিমুন। শ্রমণা লজ্জা পেল, উত্তর দিল না। অন্যমনস্ক হয়ে গেল রাজা। শ্রমণা সেটুকু খেয়াল করল। রোদ্দুর এখনো নরম, সেই রোদের রশ্মি পড়েছে রাস্তার ডান পাশে। বাঁ দিকটা ছায়া ছায়া। একটা রং ঝলমলে প্রজাপতি উঠতে উঠতে ব্যালকনির পাশে রাখা টবের মানি প্ল্যান্টে পাখা মেলে বসল। চঞ্চল প্রজাপতিটা আবার উঠছে। উঠতে উঠতে রাজার চাদরে এসে বসল। শ্রমণা হাততালি দিয়ে উঠল। এই তোমার গায়ে প্রজাপতি? রাজা পাশ ফিরল, ফোঁ দিয়ে ওড়াতে চাইল। ওটা এবার শ্রমণার চুলে। শ্রমণার নিটোল কালো গভীর 2 চোখে চাপা হাসি। প্রজাপতি গায়ে বসলে কি হয় বলো তো? কি? বিয়ে হয়, বিয়ে। রাজা আনমনা ভাবে বলল, কার বিয়ে? কার আবার? তোমার গায়ে বসেছে তোমার? রাজা হাসছে। এখন তো প্রজাপতিটা তোমার চুলে। শ্রমণা মাথা ঝাঁকালো। অস্থির প্রজাপতিটা উঠতে উঠতে ঘরের ভেতর। আমার তো আর চান্স নেই। তোমার হয়নি, তোমারই হবে। একবার হলে বুঝি আর চান্স থাকে না? তোমার থিওরি অনুযায়ী দুজনেরই হওয়ার কথা। শ্রমণা কয়েক নিমেষে অচেতনের মতো রাজার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর পলক ফেলে চোখ নামালো। ধোঁয়াটে গাঢ় কুয়াশায় মাঠঘাট বাড়িঘর ঢেকে সন্ধে নামলো। আর ঠিক সেই সময় বারান্দায় দাঁড়িয়ে ওদের দুজনকে আসতে দেখল শ্রমণা, অনিমেষ আর রাজা। ঘরে ঢুকে অনিমেষ জামাটামা খুলছে, সামান্য গম্ভীর। শ্রমণা জিজ্ঞেস করল, ডাক্তারবাবু কি বললেন? নতুন কিছু টেস্ট দিয়েছেন। অনিমেষের চোখে মুখে পাতলা ছায়া। ক্রমে শ্রমণার কি যেন আশঙ্কা হয়। ডাক্তারবাবুর সঙ্গে আলাদা কথা বলেছ? বললাম। কি বললেন? এতদিনকার প্রেসক্রিপশন, ব্লাড রিপোর্ট দেখে বললেন ক্রনিক অ্যানিমিয়া, এনলার্জমেন্ট অফ লিম্ফ্যাটিক গ্ল্যান্ডস, পারপিউরা। সিমটম ভালো না। আশঙ্কা করছেন কি? শ্রমণা উত্তেজিত। ওর শরীরের হোয়াইট ব্লাড কর্পাসেলস বেড়ে গেছে। এতে ইমিউনিটি কমতে কমতে একসময় 0 হয়ে যায়। দ্রুত ওয়েট লস করে। রেড ব্লাড সেলসগুলো ভেঙে যায়। শ্রমণার অজ্ঞাতসারে তার মুখ দিয়ে বেরিয়ে এলো, লিউকেমিয়া। বাসার ঘরে দেবকান্ত ও স্বাগতা বসেছিলেন, শ্রমণার বাবা মা। শ্রমণা আর রাজা সন্ধ্যের মুখে ফিরল। রাজার ইচ্ছেতেই শান্তিনিকেতনে আসা হয়েছে। অনিমেষও খানিকটা জোর করেই শ্রমণাকে পাঠিয়েছে। ওদের দেখে দেবকান্ত জিজ্ঞেস করলেন, কদ্দূর গিয়েছিলে? আমার কুটিরের দিকে, শ্রমণাই জবাব দিল। স্বাগতা রাজার দিকে তাকালেন। এই 2 দিন তো একেবারেই জর্জারি আসেনি, আর কটা দিন থেকে যাও না এখানে। রাজা একটু লজ্জিত ভাবে বলল, কালই ফিরতে হবে। টেস্ট ফেস্ট করে পালাবো, ওদিকে অনেক কাজ রেখে এসেছি। শ্রমণার মুখ থমথমে হয়ে উঠল। উঠে পড়ল ঘর থেকে, ছাদে গিয়ে দাঁড়ালো। আকাশে ফুটফুট করছে চাঁদ, জ্যোৎস্নায় পদঘাট কাশফুলের মতো সাদা। শ্রমণা আপন মনে গুনগুন করছে। সিঁড়িতে পায়ের শব্দ। রাজা শ্রমণার পাশে এসে দাঁড়ালো। চলে এলে? এমনি। তোমার কথা খুব মনে পড়বে। ছাই, বিশ্বাস হলো না তো? মনে পড়বে বলেই তো শুধু যাই যাই করছো। যেতে তো হবেই, মায়া বাড়িয়ে কি লাভ? রাজার গলায় বিষাদ।
বুকের গভীর থেকে শ্বাস উঠে এলো। শ্রমণার মুখের দিকে তাকালো। এমন মায়াবী মুখ সে যেন আর কখনো দেখেনি। এ মুখ যেন এই পৃথিবীর নয়। হঠাৎ শ্রমণা বলল, তুমি কাউকে ভালোবেসেছ? অনেককেই, সেরকম না, বিশেষ কাউকে, কোনো মেয়েকে। রাজা এ কথার উত্তর দিল না। শ্রমণার হাতটা নিবিড় করে ধরল। রাজার মুখ থেকে, শরীর থেকে এমন একটি সুগন্ধ উঠে আসছে যা শ্রমণা আগে কখনো অনুভব করেনি। শ্রমণার চোখের কোল জ্বালা করে উঠল। রাজা পরিপূর্ণ দৃষ্টিতে শ্রমণার দিকে তাকিয়ে আছে। শ্রমণার দু চোখে টলটল করছে জল। অনিমেষের নিষেধ, শ্রমণার চোখের জল কোনো কিছুই রাজাকে টলাতে পারল না। গতকাল ব্লাড রিপোর্ট আনার পরই আজ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ অনিমেষ অফিস যায়নি। শ্রমণা সারাদিন ধরে রাজার জিনিসপত্র গোছগাছ করল। রাজা আজ সারাটা দিন ফুর্তিতে রয়েছে। শ্রমণা আশ্চর্য শান্ত আর চুপচাপ। অনিমেষও বিষণ্ণ ব্লাড রিপোর্ট পাওয়ার পর থেকেই। বিকেল 5:30 নাগাদ রাজা পোশাক টোশাক পরে তৈরি হয়ে নিল। অনিমেষ ট্যাক্সি ডাকতে গেছে, তুলে দিয়ে আসবে। শ্রমণা আজ চুল বাঁধেনি, মুখ পরিষ্কার করেনি। বসার ঘরের একপাশে হাঁটুতে মুখ রেখে চুপ করে বসেছিল। রাজা ডাকল, শুনছ? শ্রমণা মুখ তুলে তাকালো। রাজা দেখল শ্রমণার মুখখানা পাণ্ডুর, মলিন, অথচ কি ভীষণ সুন্দর। রাজা খুব গাঢ় গলায় ডাকল, কথা বলবে না শ্রমণা? শ্রমণার সারা শরীর কেঁপে উঠল। বুকের ভেতর থেকে বৃষ্টি এসে চোখের কোণে কোণে আটকে রইল। ওর ঠোঁট ফুলে উঠছে, চোখের পাতা বুজিয়ে ফেলল। রাজা শ্রমণার গালে হাত ছোঁয়ালো। আমি চলে গেলে কাঁদবে না। বাইরে গাড়ির আওয়াজ, অনিমেষের গলা ডাকছে। রাজা শ্রমণার মাথায় হাত রাখল। অনি খুব ভালো ছেলে, তোমরা দুজন ভীষণ ভালো থেকো। রাজা ব্যাগ কাঁধে নিল, নিচে নামছে। গাড়িতে ওঠার সময় রাজা বারান্দার দিকে চাইল। বিষাদ প্রতিমার মতো স্থির দাঁড়িয়ে আছে শ্রমণা। গাড়ি স্টার্ট নিচ্ছে, আর তখনই ওরা, অনিমেষ আর রাজা, শুনতে পেল শ্রমণা তার ঘরের দরজা শব্দ করে বন্ধ করে দিল। এইরকম আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।